পরীক্ষা 10 দিন বা 15 দিন পিছলে এমন কোনো যায় আসে না। এমনকি আমরা দেখেছি 1 বছর পরীক্ষা পিছায় গেছে। এটা পাকিস্তান আমলের কথা আমি বলছি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন 1.5 বছরে একটা পরীক্ষা হয়েছে, 1 বছরের পরীক্ষা 1.5 বছরে হয়েছে। এবং এটাতে এমন কিছু ক্ষতি হয়ে যায় দেশের, এটা আমার মনে হয় না। গত কয়েকদিন যাবৎ প্রাকৃতিক যে দুর্যোগ এবং পরিবেশ, আমি নিশ্চিতভাবে বলতে চাই এই পরিবেশ হওয়ার সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল যে 15 দিনের জন্য আমরা পরীক্ষা স্থগিত রাখলাম। এটা ওই ডিসি সাহেব কি রিপোর্ট দিল না দিল, ডিসি সাহেব, ইউনূস সাহেব, তাদের রিপোর্টের উপরে নির্ভর করে যদি আমার রাষ্ট্র চালাইতে হয়, এটা খুবই আমার কাছে মনে হয় না ঘটনাটা সঠিক। আগামীকাল যে পরীক্ষাটি হবে শিক্ষার্থীরা বলছে সেটি এখন পর্যন্ত যেহেতু স্থগিত করা হয়নি, সেটি নিয়েও তারা প্রতিবাদ জানাচ্ছে। যদি আমি জিনিসগুলো এইভাবে বলতে চাই, এটা আমাদের জাতির দুর্ভাগ্য। আমরা যখন ক্ষমতায় থাকি, ক্ষমতার ময়ূর সিংহাসনে বসলে পরে সবকিছুকে সমান দেখা যায়। এরোপ্লেনে যখন উপরে উঠে পড়ে মানুষ এরোপ্লেনে, তখন সব কিছু সমান, নিচে যা আছে সব সমান লাগে। এখান থেকে বোধহয় আমাদের বিরত থাকা উচিত এবং এটা শিক্ষা নেওয়া উচিত। কিন্তু ইউনূস সরকার যে কাজ করে গেছে তার মিটিকুলাস ডিজাইনের মাধ্যমে 4টা জেনারেশনকে ধ্বংস করে দিছে আমার দেশে। এবং আমার দেশের সোশ্যাল, পলিটিক্যাল, এডুকেশনাল কালচার ধ্বংস করে, ধ্বংস। এবং ইউনূসের এক্সটেনশন চলছে বলে এখন আমার মনে হচ্ছে ছাত্রদের মধ্যে, আমাদের মধ্যে, সবার মধ্যে। শিক্ষামন্ত্রী বলেছেন, ভাইয়া আমি যদি একটু বলি যে শিক্ষামন্ত্রী বলেছেন যে আমরা সময় কম পেয়েছি। আমি আপনাদেরকে বলি, এই যে একটা ট্রেন্ড হয়ে গেছে এই দেশে সবকিছু আদায় করার জন্য, হ্যাঁ মিছিল মিটিং গণতান্ত্রিক অধিকার, এটা আমি অস্বীকার করছি না। কালকে হয়তো বা ছেলেরা আমারও মারতে চাইবো, কিন্তু আমি তাদের পক্ষেই বলছি। শুধু মিছিল মিটিং করা এটাও কিন্তু কোনো মানে কাজের কাজ না। মিছিল মিটিং করে তো দেখছি, 5ই আগস্ট দেখছি আমরা, এটা কি রেজাল্ট আমাদেরকে দেয়। এত শত শত মানুষের হত্যার মধ্য দিয়ে যে 5ই আগস্ট, ইউনূস সাহেবের যে মিটিকুলাস ডিজাইনের 5ই আগস্ট, তার 24-এর 8ই আগস্টের ক্ষমতা, এটা বাংলাদেশের মানুষকে কত বছর পিছায় দিছে, কত অন্ধকারের দিকে নিয়ে গেছে। অন্ধকারের গুহাতে বাংলাদেশের সমস্ত কিছু করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। এটা তো আমি দেখতেছি। কাজে আমি সবাইকে বলবো, সবাই ধৈর্যশীল হওয়া দরকার। এই মুহূর্তে তুমি কে, আমি কে, ফার্মের মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী, সেই স্লোগানগুলো আমরা আসলে শুনতে পাচ্ছি। এখনকার প্রজন্মকে নিয়ে আপনার অনেক আক্ষেপ আছে, কিন্তু তারপরে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, যেমনটি সোহরাব হাসান বলছিলেন যে এটা আসলে এখন আর শুধুমাত্র শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত নেবার বিষয় নয়, এটা একটা সরকারি সিদ্ধান্ত নেবার বিষয় এবং বিশেষ গুরুত্ব দিয়ে সেটি নেওয়া। আপনি কি সেটি মনে করছেন? আমি কিন্তু আপনাকে কথাটা খুব সুস্পষ্ট, দেশ কিন্তু নাই। এটা যে বাংলাদেশ আমরা চিন্তা করি, এই বাংলাদেশ নাই। এটা টোটাল কালচার। আমি পার্লামেন্টেও বলছি, খালি শিক্ষা হইলেও হবে না, এর সাথে কালচার লাগবে, সংস্কৃতি যদি না হয় তাহলে শিক্ষা উপবাসে থাকবে। শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতির সম্মিলন না হয় তাহলে শিক্ষা উপবাসে থাকবে। পার্লামেন্টে কথাটা আমি বলছি। এবং যে জাতি সংস্কৃতিতে উন্নত না, সেই জাতি সভ্য না। আমাদের সংস্কৃতি ধ্বংস করে গেছে আমাদের শাসকরা, এবং যাদেরকে আমরা মনে করতাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বাঙালির সন্তান, নোবেল পাইছে মুসলমানের সন্তান, বাঙালি মুসলমানের সন্তান, তারা এই দেশটাকে তাদের ডিজাইনের মতো করে এমনভাবে রাইখে হয়ে গেছে যে এটা বাংলাদেশ থাকবে কিনা। আর বাংলাদেশ থাকলে পরে আমি সবসময় কথাটা বলতেছি, বুঝবার চেষ্টা করেন, এই টোটাল ব্যাপারটাকে চেঞ্জ করতে হবে, যে জায়গাতে ঘুরায় রেখে গেছে। এখন আমার দেখতেছি আপনি যে নামগুলা বলতেছেন যে তারা আবার রাস্তায় নামছে, ওই যে লোকগুলা, ওই যে মিটিকুলাস ডিজাইনের লোকগুলা রাস্তায় নেমে আবার বক্তৃতা করতেছে, আমরা যদি মুরগি কি
না হইতাম নাকি ফার্মের মুরগিগুলো যদি না রাস্তায় না হইতাম নামতো তাহলে আপনারা আপনি শিক্ষামন্ত্রী শিলং হতেন। থেকে আসতে পারতেন না, লন্ডন থেকে আসতে পারতেন না, শিক্ষামন্ত্রী হইতে পারতেন না। এটা যেমন ঠিক আপনিও তো ওই যে বাপ দাদার নাম নাই সানমরলের বিয়াই, হ্যাঁ, শানকির মধ্যে মাটির শানকিতে খাইতে পারতেন না, আপনি এখন তো আসমানে, চৌথ আসমানে উঠছেন, পার্লামেন্ট মেম্বার হইছেন। যারা গুলি খায় মরছে তাদের মা বাবার চোখের পানি তো শেষ হয়েছে না, আপনারাও তো কম পাইছেন না। যারা মিটিকুলাস ডিজাইনের সাথে তারা গিয়ে আবার বক্তৃতা করছে সেই ডিজাইনটা করতে। কিন্তু একটা কথা আপনাকে বলি, একই গেম, একই ধরনের কৌশল কিন্তু বারবার চলবে না। সরকার কি একই পর্যাপ্ত ধরনের স্লোগান কিন্তু বারবার ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না। ওই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এইটাকে আবার অকরিয়া এটা কি বলে একদম নকল করিয়া আবার তুমি কে আমি কে ফার্মের মুরগি কইতে পারে। আমার সন্তানরা কি করবে আমি জানি না, কারণ আমার সন্তানদেরকে তো আমি বড় ভালোবাসি। আমার ছেলেরা যখন বেশি করে এরাই বেশি বুঝে, আমি চুপ করে থাকি। এখনো ওর মা চুপ করে থাকে, হ্যাঁ তোমরা কিছু বুঝো না, আচ্ছা বুঝি না বাবা তোমরা, কারণ উই লাভ মাই চিলড্রেন, উই লাভ মাই সান, আই লাভ মাই সান। আমাকে যে কথা ও বাইচে থাকুক, আমি এখনো মনে করি ছেলেমেয়েরা যা করতেছে তাদের সেন্টিমেন্টটাকে আমি সম্মান জানাই, বলতেছি বাবারা আর একটু চিন্তা করো সেই পথে যাইবা কিনা, যে পথে তোমরা মরবা আর আমার পায়ের তলে কোটি কোটি টাকা হবে, আমার চড়বার জন্য হেলিকপ্টার হবে, বিমান হবে, আর তোমার মা কানবে, ওই পথে বাবারা যাইবা কিনা চিন্তা করে যাও। একদম। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, যে 12 জনের সদস্য আসলে আমরা বিএনপিতে দেখেছি, আমরা সেখানে আপনাদের মতো কাউকে দেখার প্রত্যাশাটা আসলে রেখেছিলাম। এরকম একটি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনের লক্ষ্যে যে কমিটি, সেই কমিটিতে কেন আমরা আপনাদের মতো কাউকে পেলাম না? আমি আরে কি বলেন, আমি তো সংবিধান কোনদিন পড়েই দেখিনি, খালি শুনছি 72-এর সংবিধান হয়েছে। এই যে 153টা আর্টিকেল হয়েছে 1 to লাস্ট 1, আমরা কি বুঝি না। তবে আমার কথা হলো, আমি খুব চিন্তা করলাম মনে মনে যে এই যে কমিটিটার নাম দেওয়া হলো, 12 জনের নামে দেওয়া হলো, আমার দল, আমি একমত তাদের সাথে, একদম একমত, দ্বিমত নাই। কিন্তু আমার কাছে মনে হয় যেখানে যাদের নাম আছে কেউ মুক্তিযোদ্ধা না, কেউ 72-এর সময় কলেজের ছাত্র ছিল না, কেউ, অনেকের জন্ম হয় নাই, কেউ যুদ্ধ করে নাই, 72-এর সংবিধানটা কিভাবে আছে কেউ জানে না, বুঝে না। এটার কাছে আমার কাছে মনে হয়েছে যে এটাও ভালোই হয়েছে। কেন? আমাদের না থাকাটাই ভালো, আমি বরং কবরে গেলে এটাও আরো ভালো। কারণ 72-এর সংবিধান এটা রাজাকারদের, আলবদরদের, স্বাধীনতা বিরোধীদের, যারা 72-এর সংবিধানটা পারলে পায়ে পুড়িয়া মিশে সব কিছু করছে, তারা তো এই সংবিধানের চায় না, সংশোধন চায় না, তারা এই 72-এর সংবিধান বাতিল চায়। এবং এইখানেই তো খেলাটা হবে আগামী দিনে, এরা তো বাতিল চায়। আমি নিশ্চিতভাবে বলবো, ইয়েস, জনাব তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনার শুধু শুভবুদ্ধির জন্য এবং উনার একটা, আমি বলবো গভীর চিন্তার বহিঃপ্রকাশের জন্য শুধু আজকের 72-এর সংবিধানটা ঠিক আছে, এবং উনি একটা রিস্ক নিতেছে। যদিও সমস্ত ব্যাপারেই রাজাকার আলবদর এর চিন্তা চেতনার সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্ট বিএনপি সরকার করতেছে, শুধু করতেছে না, তাদেরকে অনেক বেশি দিচ্ছে। এটা কি মানে দিতে হচ্ছে, বিষয়টা এরকম? দিতে হচ্ছে কিনা জানি না, বেশি দিচ্ছে। কেন কম্প্রোমাইজ করতে হচ্ছে? হ্যাঁ, কেন কম্প্রোমাইজ করতে হচ্ছে? কম্প্রোমাইজ কেন করতেছে সেটা আমি পরে বলবো, বা নাও বলতে পারি আমি, কিন্তু করতেছে আমি দেখতেছি কম্প্রোমাইজ। এটা আমি বলছি পার্লামেন্টে যে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ চলতেছে, এনে ম্যারাডোনার মেসি এবং রোনালদো যদি এসে ফ্রেন্ডলি ম্যাচ খেলে, একদিন মানুষ দেখবার জন্য যাইব, দ্বিতীয় দিন যাইব না ফ্রেন্ডলি ম্যাচ হইলে। এই যে ফ্রেন্ডলি ম্যাচ এইটা খেলতেছি, কিন্তু আমি মনে করতেছি ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে, আর যার সাথে আমি ফ্রেন্ডলি ম্যাচটা খেলতেছি, হি ইজ ওয়েটিং ফর টাইম অ্যান্ড হি উইল আনসার ইন টাইম। কিভাবে দিবে? যারা 12ই ফেব্রুয়ারি ইলেকশনের আগে দাবি করছিল আমরা 200
উপরে সিট পাবো, আমরা হব 2/3 মেজরিটি, বাপ দাদার নাম নাই সান মরলের বিয়াই, হ্যাঁ হ্যাঁ, এই দেশে রাজাকাররা হবো 2/3 মেজরিটি, এরা দাবি করলো। আমি বললাম ওরা যদি পাস করে তাইলে আমি বিষ খাবো। আপনি বলেছিলেন, আমার সাথে কি বলেছিলেন। কথাটা সারা পৃথিবীর মানুষ জানে। এবং আমি বললাম, আমি এই কথাটা পার্লামেন্টে বলছি পরে, যে যতদিন এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত জবা ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, রাজাকাররা কোনোদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পাবে না। এই কথাটা আমি নিশ্চিতভাবে বলছি, দূরদৃষ্টি দিয়ে বলছি। আমার মৃত্যুর পরে আমি বলছি, আমি মরে গেলেও আমি যদি আল্লাহ আমাকে দেখায়, কবর থেকে দেখতে পারবো রাজাকাররা এই দেশের ক্ষমতায় যাবে। এটার নাম বাংলাদেশ যদি থাকে। এবং তারেক রহমানের আমি এই কথাটা মাথায় তুলে রাখবো, যে অন্তত যে নির্বাচনে যে ষড়যন্ত্র করে, যে কথাটা জনাব সালাউদ্দিন সাহেব বলছে, চক্রান্তের মাধ্যমে নির্বাচনের এই যে গণভোটের যে পয়েন্টগুলো আনছে, এগুলো আমরা মানি না, এটা চক্রান্ত। আমরা মানি কোনটা? যেটাতে দস্তখত করছি, জুলাই সনদ। ওই সংস্কার, সংবিধান সংস্কার বা ওই জুলাই সংস্কার, এটা আমরা মানি না। এটা হলো রাজাকারদের চক্রান্ত এবং ইউনূস সাহেবের ষড়যন্ত্রের মাধ্যমে এটা গণভোটে আসছে। আমরা এটা মানি না। মানি না বইলা এখন তাদের কথা হইল না ওইটা আসতে হবে। তাই না, দেখেন, দেখি আইনে দেখুক রাজাকাররা এটা আনতে পারেন কিনা। আর আমাদেরকে বলেন, আমরা তো হইলাম গতায়ু, বেঁচে যে আছি এটাই তো বেশি। আমাদেরকে কেন ওই সংবিধান প্রণয়ন কমিটি বা সংবিধান সংশোধন কমিটি, আমরা কি বুঝি? আমরা অত বুঝি না। যারা বুঝে তারা গেছে এবং তাদেরকে আমার কংগ্রেচুলেশন রয়ে গেল। থ্যাংক ইউ। তবে একটা কথা বলে দিই, বাংলাদেশের সংবিধানের যদি বেসিক কোনো পরিবর্তন যেই আনুক, যে পরিবর্তনটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘাতিকভাবে গরমিল হবে, সেই দিন বোধহয় আমি কিছুটা বুঝতে পারবো। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এটি আপনার কাছে কতটা বাস্তবসম্মত মনে হয়? এটি কি সত্যিকার অর্থে ফিরে আসতে চাওয়া, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? এবং সত্যিকার অর্থেই যদি ফিরে আসে, তাহলে আইনি লড়াই করার সুযোগ তিনি কতটা আসলে পাবেন বলে মনে করেন? আমি একটা কথা বলি, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই। দেখেন, এইরকম একটা উদাহরণ কিন্তু পাকিস্তানে আছে। পারভেজ মুশারফ কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফরে কিন্তু যাবজ্জীবন দিছিল, কারাগারে নিয়ে গেছিল, তাকে আর ছাড়বেই না। তখন সৌদি আরব একটা কন্ডিশনে তাকে, কিন্তু সৌদি আরব যে সে আর জীবনে পলিটিক্স করবে না, তাকে আমার কাছে দিয়ে দাও, কারণ হি ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড অফ সৌদি আরবিয়া। সেই সৌদি আরবে সে অনেক বছর থাকলেন নেওয়াজ শরীফ, কিন্তু আসলেন কিন্তু প্রধানমন্ত্রী হয়ে। এখন তার মেয়ে কিন্তু মরিয়ম নেওয়াজ কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তার ছোট ভাই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু সবাই মনে করছিল যে নেওয়াজ শরীফের দল শেষ হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিলাম, বলছি কিছুই অসম্ভব না রাজনীতিতে। কারণ আমরা হলাম এমন কোনো শক্তি না যে শক্তি আমরা নিজেরা নিজেদের শক্তি প্রয়োগ করি, আমাদের উপরে অন্যরা শক্তি প্রয়োগ করে। 4টে দেশ আছে যারা আমাদেরকে নিয়ে খেলে, আমরা সেই খেলার একটা অবলম্বন তাদের কাছে। 1 নম্বর আমাদেরকে নিয়ে খেলতে পারে ইন্ডিয়া, 2 নম্বর আমেরিকা, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর চীন, বা 3 নম্বর চীনে এসে গেছে, 4 নম্বর রাশিয়া। আমি এটার সাথে একটু যুক্ত করব যে নতুন একটি নাম খুব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে তুরস্কের কথা বারবার শোনা যাচ্ছে। সেটি কেন? এটা হলো অভাবে, এটা হলো সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের আলাদা মিল। পাকিস্তান, তুরস্ক, ইরান, এসেট্রা এসেট্রা, সৌদি আরবিয়া, এটা হলো অন্য কারণে। কিন্তু বিশ্ব শক্তি হিসাবে বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে যাদের আগ্রহ তারা হলো এটা। আর তুরস্করা সমর্থন করে ওই যে রাজাকার শক্তিকে, যাতে এই দেশে ক্ষমতায় বসায় চিরদিন এই দেশে করা যায়, মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমি যে কারণে কথাটা বলছি, এই শক্তগুলার সমন্বয়ের উপরে একটা নির্ভর করতে পারে শেখ হাসিনা আসবে কি আসবে না, 1। 2 নম্বর নির্ভর করতে পারে শেখ হাসিনা ভার্সেস এইখানকার রাজনৈতিক শক্তিগুলো। ওই যে আজকে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের মধ্যে যদি বিএনপি বিপদে পড়ে, যদি মনে করে আমাদের ক্ষমতা যাবে, চলে যাবে,
বা আমরা বিপদে পড়ে গেছি, সেই বিপদে পড়লে তো মানুষ যে কোনো সাহায্য নিতে পারে, যে কোনো সহযোগিতা নিতে পারে। 2, 3, এই যে আন্দোলনটা হইতেছে, যেটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়া, কোটা চাই না মেধা চাই, সেইটা কিন্তু শেখ হাসিনাকে একদম পগার পার করে দিছে। এখন যেটা শুরু হয়েছে ফার্মের মুরগির আন্দোলন, এই আন্দোলন যদি এক জায়গাতে কি এমন একটা অবস্থা ধরে, চাই না, চলে যাও মিলন, তুমি চলে যাও, কিন্তু আমি দেখলাম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেশি স্লোগান হইতেছে। আর দেখেন আপনারা ভিতরে ইউনিভার্সিটির স্লোগানগুলো শুনেন, ইউনিভার্সিটির ছেলেরা তো আর পরীক্ষা দিতে গেছে না, কিন্তু তাদের আন্দোলনটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা, এটা যদি হয় এবং আপনি কি তারা মনে যদি করছেন যে মনে, এটা হ্যাঁ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু হচ্ছে? তাদের পেছনে কালো শক্তি আছে, এই কালো শক্তির নাম জামাত। দিস ইজ দ্য ব্ল্যাক ফোর্স ইন দিস কান্ট্রি। তারা 71-এর প্রতিশোধ নিতে চাই, বাংলাদেশটাকে রাখতে চায় না, এটাকে পূর্ব পাকিস্তান অথবা বাংলাস্তান, সম্মান করলে বাংলাস্তান রাখতে পারে, যার রাজধানী হবে রাওয়ালপিন্ডি, এটা বানাইতে চায় তারা। তারা যদি এই ফোর্সের সঙ্গে থাকে যে এইটাকে আমরা একটা রাজনৈতিক আন্দোলন নিয়ে যাব, তখন শেখ হাসিনারা কিন্তু খুব আদর্শিক রাজনীতি করে, বা শেখ হাসিনার সাথে যারা হাইব্রিড ছিল তারা খুব আদর্শিক রাজনীতি করে তা না, কিন্তু তারা মনে করতে পারে প্রেম এবং যুদ্ধে নীতির কোনো ব্যাপার নাই, জয় হইল মূল ব্যাপার। সেই জয় করতে হলে তারা তো ওদের ভিতরে ঢুকে যেতে পারে। আমি কথাগুলা খুব বোঝার চেষ্টা করে, তখন ওই যারা স্লোগান দেয় এই বাংলাদেশ সৎ মানুষের রাজনীতি অমুক তমুক সৎ, তারাই গিয়া বরং কইতে পারে না, আসেন আপনারা আমাদের পিছনে দাঁড়ানো, ওদেরকে তারাই। দুইটাই হইতে পারে। যদি জিনিসটা এই জায়গাতে চলে, জামাত যদি মনে করে আমি ক্ষমতার কাছাকাছি আইসা গেছি, শুধু আওয়ামী লীগের হাইব্রিডরা একটু হেল্প করলে আমি আইসা যাব, বা আওয়ামী লীগরা যারা হেল্প করতেছে তারা একটু হাসি দিয়া কইলে আমি আইসা যাব, তারা এটা করবে। জামাত কিন্তু নীতিগত কোনো দল না, তারা ক্ষমতায় আসতে চায়। আবার বিএনপির মধ্যে অবস্থাটা আমি মনে করি এরকম, যে আজকে বিএনপি পারে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তারেক রহমানের নেতৃত্বে রক্ষা করতে পারে, কিন্তু তারেক রহমানরা যেভাবে বা বিএনপি যেভাবে তাদেরকে, হ্যাঁ, ওই আসো ভাই তুমি আমি কোনো ভেদাভেদ নাই কয়ে যেভাবে চলতেছে, একটা পর্যায়ে কিন্তু দেখা যাবে, রাজনীতি কিন্তু ইটস এ গেম, ইট ইজ নট এ স্পোর্টস। এটা টিমের খেলা, ভেরি ক্রুয়েল খেলা। আওরঙ্গজেব কিন্তু রাষ্ট্র ক্ষমতার জন্য বাপকে বন্দি করে রাখছে, ভাইকে হত্যা করছে, দেশ ছাড়া করছে, বোনকে কিন্তু বিতাড়িত করছে, রাষ্ট্র ক্ষমতা কিন্তু এটা। তখন বিএনপির অল্টারনেটিভ কি? বাংলাদেশ যদি বিএনপি টিকায় রাখতে চায়, জিয়াউর রহমানের পলিটিক্স যদি বিশ্বাস করে, যদি মনে করে যে আমাদের নেতা এই দলটা সৃষ্টি করে গেছে, যার মূল ছিল এই মুক্তিযোদ্ধা বীরুত্তম, যিনি স্বাধীনতার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছিলেন, আই মেজর ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট বিলাভেড লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামে। কিন্তু উনি কিন্তু মুক্তিযোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ নাম করছেন, যদিও জেনারেল উসমানী ছিলেন প্রধান সেনাপতি, তার চেয়েও কিন্তু বেশি প্রিয় হয়ে গেছিলেন জিয়াউর রহমান এই ঘোষণার মাধ্যমে। বিএনপি যদি মনে করে জিয়াউর রহমানকে বাঁচায় রাখবে, তার মহান স্ত্রীকে বাঁচায় রাখবে, আপুস নেত্রী খালেদা জিয়াকে, কিন্তু তাদেরকে যেতে হবে এই পথে, যে না আর যাই হোক কাম হোয়াট মে, মুক্তিযুদ্ধ ছাড়বো না। যে কাজটা এইবার ইলেকশনে যখন বলছে যে আমরা 2/3 মেজরিটি পাবো, জামাত বাধ্য হইয়া ফজলুর রহমানদের মতো লোকেরা বক্তৃতা করছে, 1000 বছর ধরে বাঙালির মুক্তিযুদ্ধের বক্তৃতা আমি করছি, হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের রক্তাক্ত বাংলাদেশ, এই কথাটা কিন্তু শেষ পর্যন্ত বিএনপিকে 15 দিন পর্যন্ত ওয়াদরে বক্তৃতা করতে হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার দল, আমাদেরকে ভোট দেন, ওরা রাজাকার। এই জায়গাতে আবার জন্য একটু শান্ত, একটু ভুলে জায়গা, কিন্তু একটা জিনিস কিন্তু আইসা পড়বে এই দেশটা নিয়ে। আমি আপনাকে বললাম বাংলাদেশকে বাঁচাইতে হবে, আর বাংলাদেশকে বাঁচানোর জন্য যে জায়গাতে দাঁড়াইতে হবে, 71 সঠিক ছিল না বেঠিক ছিল, যে যেভাবেই ভাবুক, এদের আদর্শিক দিকটা যেভাবে, 71 মানে মুক্তিযুদ্ধ সঠিক ছিল না মুক্তিযুদ্ধ ভুল ছিল। জামাত বা এইসব শক্তি, জঙ্গিবাদী শক্তি, পাকিস্তান, তুরস্ক, এরা মনে করতেছে যে দ্যাট ওয়াজ রং, মুক্তিযুদ্ধ ভুল ছিল।
আর পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষ, গণতন্ত্রের মানুষ আর বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ মনে করে, এখনো মনে করে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি যখন সংসদের রাস্তা দিয়ে হাঁটি, শত শত ইয়াং ছেলে পেলে রাস্তায় এবং সংসদে আমাকে বলে, আপনি যা বলতেছেন ঠিক বলতেছেন আগান। এরা কোন দল করে? আমি সব দলের মানুষ। মুক্তিযুদ্ধ তাদের কাছে সবচেয়ে প্রিয় শব্দ। কাজে আমি মনে করি এই দেশে ফাইনাল যুদ্ধটা হবে রাজনৈতিক যুদ্ধ, মুক্তিযুদ্ধ ভার্সেস অ্যান্টি মুক্তিযুদ্ধ। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।